আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। তুরস্ক বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি, দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড়, নয়াদিল্লির জন্য নতুন বিপদ সংকেত। আফগানিস্তানে আবারও পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা। হুথিদের পুঁতে ফেলো স্লোগান দিয়ে অক্সফোর্ড শিক্ষার্থী গ্রেফতার। গাজায় ধরা পড়ল ইসরায়েলি উপকূলে ঘুরে বেড়ানো বিরল তিমি হাঙর। আদিনা মসজিদে গিয়ে হিন্দুত্ববাদীদের রসানলে লোকসভা সদস্য ইউসুফ পাঠান, বিজেপির দাবি মন্দির। 9 শীর্ষ জেনারেলকে বহিষ্কার করল চীন। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তুরস্ক বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি, দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড়, নয়াদিল্লির জন্য নতুন বিপদ সংকেত। দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো এক যুগান্তকারী সামরিক ঘটনার দ্বারপ্রান্তে বাংলাদেশ। আঙ্কারার সঙ্গে ঢাকার একটি প্রতিরক্ষা চুক্তি প্রায় চূড়ান্ত হবার পথে, যার আওতায় অত্যাধুনিক SIPER দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তুরস্কের সক্ষমতা প্রমাণিত যুদ্ধ ড্রোন হাতে পেতে চলেছে ঢাকা। প্রাথমিকভাবে এটিকে কেবল একটি অস্ত্র চুক্তি মনে হলেও বাস্তব প্রেক্ষাপটে এটি আঞ্চলিক পরাশক্তিগুলোর মাঝে সুকৌশলে নিজেদের পথ তৈরি করে নেওয়া একটি জাতির স্বাধীনতার সাহসী সামরিক অঙ্গীকার। বাংলাদেশের জন্য এটি তার ভূখণ্ডের সার্বভৌমত্ব সুরক্ষার প্রশ্ন, অন্যদিকে তুরস্কের জন্য এটি বৈশ্বিক মঞ্চে নিজেদের সামরিক শক্তির কৌশলী প্রদর্শন, আর প্রতিবেশী ভারতের জন্য নিঃসন্দেহে এটি এক নতুন, অপ্রত্যাশিত এবং নিরন্তর কৌশলগত মাথা ব্যথার জন্ম দিয়েছে। ন্যাটো সদস্য তুরস্কের কাছ থেকে উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম কেনার এই উদ্যোগটি কোনো খেয়ালি বিষয় নয়, বরং বাস্তব ও সরাসরি হুমকির অনিবার্য জবাব। এই খবরটি নয়াদিল্লির জন্য স্বস্তিদায়ক নয়। এটি হয়তো এখনই 4 ঘন্টার বিপদ সংকেত নয়, কিন্তু এটি ভারতের কৌশলগত পরিকল্পনাবিদদের জন্য এক নিরন্তর ধুকধুক করা মাথা ব্যথা। ভারতের সামরিক শক্তি হুমকিতে পড়েছে, এই জন্য তারা উদ্বিগ্ন নয়, বরং তাদের আরামদায়ক কৌশলগত হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে বলেই তারা চিন্তিত। একটি বিশ্বাসযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক স্ট্রাইক ড্রোনে সজ্জিত বাংলাদেশি সামরিক বাহিনী হবে ভিন্ন এক শক্তি। এই সক্ষমতা যে কোনো দেশের আপৎকালীন পরিকল্পনা, সামরিক হস্তক্ষেপ বা জবরদস্তির এই বহুগুণ বাড়িয়ে তুলবে। ঢাকা আর তার আকাশ সীমার অক্ষরিত দশা উপেক্ষা করতে পারছে না। দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ আক্ষরিক অর্থে বাংলাদেশকে অস্থির করে তুলেছে। চীন ও রাশিয়ার তৈরি সামরিক বিমান ঘন ঘন বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে। এমনকি মিয়ানমারের দিক থেকে ছোড়া আর্টিলারি শেলও বাংলাদেশের ভূখণ্ডে পড়েছে। প্রতিটি ঘটনা ঢাকার সরকারের উপর তীব্র রাজনৈতিক চাপ বাড়িয়েছে, যা প্রমাণ করে নিজেদের সীমান্ত সুরক্ষিত করা এখন জরুরি। সমস্যা হলো, কার্যকরভাবে এই সুরক্ষার জন্য বাংলাদেশের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই। দেশের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত পুরনো এবং কম পাল্লার বিভিন্ন সিস্টেমের মিশ্রণ। এর ফলে চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজারের কাছে ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা শিবিরগুলোর মতো গুরুত্বপূর্ণ এলাকা বিপজ্জনকভাবে অরক্ষিত থেকে গেছে। এখানে প্রতিবেশী ভারতের শক্তিও একটি ফ্যাক্টর। দেশটির বিশাল সামরিক সক্ষমতা বাংলাদেশের দুর্বলতাকে আরো বাড়িয়ে দিয়েছে। যদিও নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক স্থিতিশীল, তবুও কোনো সামরিক পরিকল্পনাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বিশাল গুণগত ও সংখ্যাগত শ্রেষ্ঠত্ব উপেক্ষা করতে পারেন না। তাই সামরিক আধুনিকীকরণের এই প্রচেষ্টা দ্বৈত উদ্দেশ্য সাধন করে। এক, মিয়ানমার থেকে আসা তাৎক্ষণিক অস্থিরতার বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা তৈরি করা। 2, শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অসামঞ্জস্যতাকে সূক্ষ্মভাবে পুনর্বিন্যাস করা। তুরস্কের এই প্যাকেজটি বাংলাদেশের জন্য প্রায় নিখুঁত সমাধান এনে দেবে। মধ্যম পাল্লার হিসার ও প্লাস এবং দূরপাল্লার SIPER সিস্টেমের সংমিশ্রণ কেবল ঘাটতি পূরণ করবে না, এটি একেবারে শুরু থেকে একটি আধুনিক সমন্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল তৈরি করবে। প্রথমবারের মতো ঢাকা তার সম্পূর্ণ আকাশ সীমা প্রতিরক্ষা করার ক্ষমতা পাবে, যা যে কোনো সম্ভাব্য শত্রুদের আগ্রাসনের ব্যয়কে
এমন স্তরে নিয়ে যাবে যা গুরুত্ব সহকারে পুনর্বিবেচনার দাবি রাখবে। দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদন সুবিধাটি সম্ভবত আরও বেশি গুরুত্বপূর্ণ। এটি চিরস্থায়ী অস্ত্র ক্রেতা হবার ফাঁদ থেকে বেরিয়ে আসার বাংলাদেশের তীব্র আকাঙ্ক্ষার ইঙ্গিত। এর মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মানব সম্পদ এবং শিল্প ভিত্তির উপর বিনিয়োগ করছে। এটি আত্মনির্ভরশীলতার দিকে একটি দৃঢ় পদক্ষেপ, যা ঢাকাকে ভবিষ্যতে নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং হামলা সক্ষমতার জন্য নিজস্ব সরবরাহ শৃঙ্খলের উপর নিয়ন্ত্রণের সুযোগ দেবে। চীন, রাশিয়া বা পশ্চিমের সঙ্গে একচেটিয়াভাবে নিজেদের ভাগ্য না বেঁধে বাংলাদেশ সচেতনভাবে তার সামরিক পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করছে। একটি স্বাধীনচেতা শক্তিশালী ন্যাটো সদস্য দেশ তুরস্ককে তার সামরিক বলয়ে আনার মাধ্যমে ঢাকা অন্যান্য সব অংশীদারের সঙ্গে তার দর কষাকষির ক্ষমতা বাড়াচ্ছে। এটি একটি স্পষ্ট বার্তা, বাংলাদেশ কারো ক্লায়েন্ট রাষ্ট্র হবে না। তুরস্কের জন্য এই চুক্তিটি কেবল অস্ত্র বাণিজ্য নয়, এটি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বৈশ্বিকভাবে প্রভাবশালী তুরস্কের মহৎ দৃষ্টিভঙ্গির মুকুট স্বরূপ। এই উচ্চাকাঙ্ক্ষা তাদের এশিয়া এনীয় নীতিকে সুসংহত করাও বটে। এটি বাণিজ্য, সংস্কৃতি এবং সামরিক শিল্প অংশীদারিত্বের মিশ্রণের মাধ্যমে এই মহাদেশ জুড়ে তুর্কি প্রভাব বিস্তারের একটি নিপুণ কৌশল। ভারতের জন্য এটি বিশেষত জটিল সমীকরণ, কারণ অস্ত্র সরবরাহকারী দেশ তুরস্ক, চীন নয়। প্রতিবেশীর মাঝে চীনের প্রবেশকে মোকাবেলা করার জন্য নয়াদিল্লির কাছে একটি প্রতিষ্ঠিত কৌশল থাকলেও একটি ন্যাটো সদস্যের কাছ থেকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম আমদানি ভারতের জন্য সম্পূর্ণ নতুন পরিস্থিতি। এই পদক্ষেপ প্রকান্তরে ঢাকার প্রধান সামরিক পৃষ্ঠপোষক হিসেবে চীনের ভূমিকাকে লঘু করেছে। সামগ্রিকভাবে এই সামরিক লেনদেন ভারতের কূটনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলবে এবং তাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশীদের সঙ্গে কৌশলগত সম্পর্ককেও এর প্রভাব অনুভূত হবে। বিনা উস্কানিতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে একটি আত্মঘাতী হামলায় অন্তত 7 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা। এই হামলার জবাবে আফগানিস্তানে আরও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সংঘাত থামিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল দুই দেশ। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তান এবং আফগানিস্তান বুধবার একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়। এর আগে সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ও বিমান হামলায় 1 ডজনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন। সাম্প্রতিক বছরগুলোতে এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রতিবেদনে বলা হয়, রাতের দিকে পাকতিকা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলার ঘটনা ঘটে। এতে 6 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি বলেছে, আফগানিস্তান ও পাকিস্তান অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে পৌঁছানোর কয়েক ঘন্টা পর এই হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাদের এই হামলার পর আফগান সেনারাও পাল্টা হামলা শুরু করেছেন। ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও টেলিভিশনের খবরে বলা হয়েছে, পাকতিকার উরুগন এবং বারমাল বিভাগে পাকিস্তানের বিমান হামলায় একাধিক নারী ও শিশু নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে, যা দুই দেশকে সংঘাতে জড়িয়েছে। তবে এতে অনেক সাধারণ মানুষ নিহত হচ্ছে, যা পরিস্থিতি খারাপ করে দিতে পারে। ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে ইহুদিদের মাটিতে পুঁতে ফেলো স্লোগান দেয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বুধবার এক প্রতিবেদনে এই প্রতিবেদন জানায়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় সময় বুধবার সকালের দিকে 20 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। গত শনিবার মধ্য লন্ডনে একটি বিক্ষোভের তদন্তের অংশ হিসেবে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, ব্যালিয়ন কলেজের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত দর্শন, রাজনীতি এবং অর্থনীতির ছাত্র স্যামুয়েল উইলিয়ামসকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে। যদিও গ্রেফতার হওয়া ছাত্র উইলিয়ামস কিনা তাই নিশ্চিত করেনি পুলিশ। বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, গত 11 অক্টোবর শনিবার মধ্য লন্ডনে প্যালেস্টাইন কোয়ালিশনের বিক্ষোভ থেকে ধারণ করা স্লোগানের তদন্তকারী কর্মকর্তা একজনকে গ্রেফতার করেন। জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার সন্দেহে 15 অক্টোবর বুধবার অক্সফোর্ডশায়ারের একটি ঠিকানা থেকে 20 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি এখনো পুলিশি হেফাজতে আছেন। সূত্র দ্য টেলিগ্রাফ। ইসরায়েলি উপকূলের কাছে সম্প্রতি দেখা গেছে একটি তিমি হাঙর। সেটি আপন মনে তুলনামূলক অগভীর পানিতে ঘুরে বেড়াচ্ছিল। দৃশ্যটি স্থানীয়দের মনে নতুন মাত্রা যোগ করে, কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে সেটি আর দেখা যাবে না। সম্ভবত একই হাঙর গাজায় সীমানায় গিয়ে ফিলিস্তিনিদের হাতে ধরা পড়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে, গাজার বাসিন্দারা উপত্যকার সমুদ্র সৈকতে একটি হাঙরের চারপাশে ভিড় করছে। সম্ভবত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি উপকূলে দেখা যাওয়া সেই
তিমি হাঙরটি ধরা পড়ে। হাঙরটিকে শিকার করা হয়েছিল নাকি সমুদ্র সৈকতে ভেসে এসেছে তা স্পষ্ট নয়, তবে হাজার হাজার গাজাবাসী এটি দেখার জন্য চারপাশে ঘিরে হই হুল্লোড় করেছে। এই সময় অনেকে ভিডিও করতে দেখা যায়। ভিডিওতে আরো দেখা গেছে উপচে পড়া ভিড়ের মধ্যে একটি দল দড়ি দিয়ে বেঁধে হাঙরটি তীরে তুলে আনছেন। মানুষের ঠাসাঠাসিতে দলটি ঠিকভাবে কাজ করতে পারছে না। দলটি দড়ি ধরে টান দিতেই হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়েছেন। শুক্রবার দ্য টাইমস অফ ইসরায়েল এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে বলেছেন, গাজায় একটি তিমি হাঙর ধরা পড়ে। আপাত দৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে সম্প্রতি ইসরায়েলি উপকূলের কাছে ঘুরে বেড়ানো সেই হাঙর এটি। এই প্রজাতি সামুদ্রিক বাস্তুসংস্থানে খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক বাস্তুসংস্থানিক বিপর্যয় রোধে তিমি হাঙরের অবদান অনেক, কিন্তু এটি বর্তমানে বিপন্ন। তাই বিশ্বের বিভিন্ন দেশে আইন করে প্রজাতিটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি বাংলাদেশের 2012 সালের বন্যপ্রাণী আইনে রক্ষিত বন্যপ্রাণীর তালিকায় তফসিল 1 অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। আদিনা মসজিদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ জেলার অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে নির্মিত স্থাপনাটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ ছিল। আর এখানে গিয়ে কট্টর হিন্দুত্ববাদীদের রসানলে পড়লেন ভারতের সাবেক ক্রিকেটার এবং তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য ইউসুফ পাঠান। বৃহস্পতিবার ইউসুফ পাঠান মসজিদটিতে যান এবং তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে সেখানকার কয়েকটি ছবি শেয়ার করেন। পাশাপাশি ক্যাপশনে লেখেন, পশ্চিমবঙ্গের মালদাহে অবস্থিত আদিনা মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ যা 1400 শতকে ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় শাসক সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেন। খ্রিস্টীয় 1373 থেকে 1375 সালের মধ্যে নির্মিত এই মসজিদটি সেই সময় সমগ্র ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ ছিল। এটি সেই যুগের বাংলার স্থাপত্য ঐশ্বর্য ও শৌর্যের অনন্য নিদর্শন হিসেবে আজও টিকে আছে। ইউসুফ পাঠানের এই পোস্টটি দেওয়ার পরে উগ্র হিন্দুত্ববাদীরা তার সমালোচনা করতে শুরু করেছেন। এমনকি বিজেপি পশ্চিমবঙ্গের এক্স অ্যাকাউন্ট থেকেও পোস্টটি শেয়ার করা হয় এবং তার ক্যাপশনে লেখা হয়, সংশোধন আদিনাথ মন্দির। মানে ইউসুফ পাঠান যেদিকে মসজিদ বলেছেন, বিজেপি সেটিকে মন্দির দাবি করেছে। এর আগেও এই ঐতিহাসিক মসজিদটিকে মন্দির হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, যখন 2022 সালে বিজেপি নেতা রতীন্দ্র বসু দাবি করেছিলেন যে মসজিদের নিচে আদিনাথ মন্দিরকে চাপা দেওয়া হয়েছে। পরে 2024 সালে এক হিন্দু পুরোহিত হিরণ্ময় গোস্বামী মসজিদ প্রাঙ্গণে পূজার আয়োজন করেন, যার পর পুলিশ হস্তক্ষেপ করে মামলা দায়ের করে। এরপর এক হিন্দু আইনজীবী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখে দাবি করেন এই স্থানে হিন্দুদের পূজা করার অনুমতি দেওয়া হোক। যদিও কোনো ঐতিহাসিকের লেখাতেই হিন্দুত্ববাদীদের দাবির কোনো প্রমাণ পাওয়া যায় না। উল্লেখ্য, আদিনা মসজিদ বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত। এই মসজিদের নামাজ পড়া হয় না। সূত্র ডেইলি জং, বিবিসি এবং অন্যান্য। চীনের সেনাবাহিনীতে বিরল এক দমন অভিযানে শীর্ষ পর্যায়ের 9 জেনারেলকে বহিষ্কার করেছে চীনা কমিউনিস্ট পার্টি। গত কয়েক দশকের মধ্যে এটি দেশটির সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রকাশ্য অভিযান বলে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানায়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, এই 9 কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। তাদের সবাইকে সামরিক বাহিনী থেকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন চীনের সর্বোচ্চ সামরিক সংস্থা সেন্ট্রাল মিলিটারি কমিশনের উপচেয়ারম্যান হে ওয়েদিং, সিএমসির রাজনৈতিক কাজ বিভাগের পরিচালক মিয়াও হুয়া এবং রকেট ফোর্সেসের প্রধান ওয়াং হোবিন সহ আরো কয়েকজন 3 তারকা জেনারেল। এদের অনেকেই পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। অপর কর্মকর্তারা হলেন হে হতজুং, ওয়াং সিউবিন, লিন সিয়াং ইয়াং, চিন সুতং, ইউয়ান হুয়াজি এবং ওয়াং চুং নিং। এর মধ্যে হে ওয়েংদাং ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং এর পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক কর্মকর্তা এবং পলিট ব্যুরোর সদস্য। মার্চের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তিনি তদন্তের মুখে পড়েছেন বলে ধারণা করা হচ্ছিল। এখন সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মকর্তারা পার্টির শৃঙ্খলা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে সামরিক আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হবে। বিবৃতিতে একে পার্টি ও সেনাবাহিনীর দুর্নীতি বিরোধী অভিযানে একটি বড় সাফল্য বলে উল্লেখ করা হয়েছে। তবে দুর্নীতি বিরোধী পদক্ষেপ নয়, বরং প্রেসিডেন্ট শি জিনপিং এর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অপসারণের একটি শুদ্ধি অভিযানও হতে পারে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
তুরস্ক বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড়, নয়াদিল্লির জন্য নতুন বিপদ সংকেত। আফগানিস্তানে আবারও পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা। হুথিদের পুঁতে ফেলো স্লোগান দিয়ে অক্সফোর্ড শিক্ষার্থী গ্রেফতার। গাজায় ধরা পড়ল ইসরায়েলি উপকূলে ঘুরে বেড়ানো বিরল তিমি হাঙর। আদিনা মসজিদে গিয়ে হিন্দুত্ববাদীদের রসানলে লোকসভা সদস্য ইউসুফ পাঠান, বিজেপির দাবি মন্দির। 9 শীর্ষ জেনারেলকে বহিষ্কার করল চীন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।